সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। শুরুতেই পরিচয় করে দিই, আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আশরাফ, স্বাগত আপনাকে। এরপরে আছেন সাবেক সচিব ডক্টর একরামুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সম্ভবত আপনি বোধহয় আমাদের এই অনুষ্ঠানে প্রথম এলেন। বাংলা ভিশনের এই অনুষ্ঠানের প্রথম, আমি আগে এসেছি জি, অন্য অনুষ্ঠানে 2007-08-09। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফ কায়সার, আপনি জানেন দিনের খবর হচ্ছে পশ্চিমবঙ্গ, চাঞ্চল্যকর খবর। নির্বাচনে প্রায় 200-র উপরে আসন পেয়ে যাচ্ছে বিজেপি। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, যে চিফ মিনিস্টার হবে, আপনি জানেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু তার বক্তৃতা আগেও শুনেছেন। এসব মিলিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি মনে হয় আপনাদের দেশে? আমাদের জন্য গভীর চিন্তার বিষয়, কেননা 15 বছর পরে যে পরিবর্তন হলো, এটি আমি বলবো যে বাংলাদেশ বিরোধী পরিবর্তন। কেননা আপনি যদি নেতৃত্বের কথাগুলো গত 2 বছরে তারা কি বলেছেন শোনেন। শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে হচ্ছে, তিনি বলেছেন যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি মনে করেন, এবং তিনি ইউনূস সরকার এবং পরবর্তী সরকারকে অবৈধ মনে করেন। কাজেই এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে অত্যন্ত গভীরভাবে সাম্প্রদায়িক, মুসলিম বিদ্বেষী, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মতো বক্তব্য দিয়ে এই নেতৃত্ব কিন্তু অভ্যস্ত। পশ্চিমবঙ্গের নির্বাচনের দুটি দিক আছে, একটি হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জায়গা, আরেকটা যেহেতু আমাদের সীমান্তবর্তী অঞ্চল, অতএব আমাদের কিন্তু গভীরভাবে চিন্তা করার বিষয় রয়েছে। যেভাবে আপনার ভোটার লিস্ট সংশোধন করা হয়েছে এবং 3 পুরুষের নাগরিকত্ব রয়েছে এরকম মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ধর্মীয় পরিচয়ের কারণে মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় 80 লক্ষ মানুষকে। এবং আপনি যদি মুর্শিদাবাদ বা এইসব অঞ্চলে যান, সেখানে মানবাধিকার পরিস্থিতি দিনে দিনে কিন্তু অবনতি হচ্ছে। কেউ কেউ আশঙ্কা করছেন যে আরও একটি কাশ্মীর এখানে তৈরি হচ্ছে কিনা, যেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকবে, প্রদেশ সরকারের নিয়ন্ত্রণ থাকবে, প্রায়শই পুশিন হবে বাংলাদেশের ভেতরে, সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা, এইসব পরিবেশ তৈরি হবে। বাংলাদেশে গত 2 বছরে এক ধরনের ধর্মের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান হয়েছে, এবং সেটি এটাও কিন্তু পশ্চিমবঙ্গের আমি বলবো যে প্রভাব ফেলেছে এবং বিজেপির ভোটার বাড়ার একটি কারণ কিন্তু বাংলাদেশের এই পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। এখন আমাদেরকে চিন্তা করতে হবে আপনার এই নতুন বাস্তবতার সাথে কি করে বসবাস করতে হয়। কেননা আমি পরিষ্কার বুঝতে পারছি এটি একটি বৈরী রাজনৈতিক দল বিজেপি, যিনি পশ্চিমবঙ্গে আসছেন, এইদিকে আসামে, ওইদিকে ত্রিপুরাতে, বাংলাদেশের যে 4000 কিলোমিটার সীমান্ত, তার 3 দিকেই এখন আপনি বিজেপি সরকার পাচ্ছেন। বিজেপির জন্য বাংলাদেশ দারুণ গুরুত্বপূর্ণ একটি ভূমি, কেননা এখানে 90% মুসলমানের বসবাস। বিজেপির যে অভ্যন্তরীণ রাজনীতি, তার জন্য বাংলাদেশের মুসলমানদেরকে তার জরুরি, তার দরকার। সেক্ষেত্রে আপনি কিন্তু অবাক হবেন না যদি এখানকার যারা উগ্রবাদী রাজনীতি করেন ধর্মের ভিত্তিতে, তাদের সাথে বিজেপির একটি সম্পর্ক তৈরি হয়। এবং আপনি খেয়াল করবেন, ওখানে যখন উগ্রবাদীরা শক্তিশালী হয়, এখানে কিন্তু পাল্টা উগ্রবাদীরা শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, আগামী নির্বাচন এবং প্রতিদিনকার যে ইস্যুগুলো তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে কিংবা বাংলাদেশে, সেটি খেয়াল রাখতে হবে। আপনি খেয়াল করেছেন আমাদের সর্বশেষ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং তার সমর্থকরা কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোতে ভালো করেছে। এর কারণটাই তাই, খুলনা বিভাগই পুরো বিভাগটাকেই বলা যায় যে তাদের দলের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। আমি আজকে সারাদিন দেখছিলাম যে অঞ্চল ভেদে, আসন ভেদে, এমনকি ক্লাস্টার ধরে ধরে কোনো টেলিভিশন চ্যানেল বিশ্লেষণ করছিলেন যে আপনি যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, পার্থক্য কিন্তু খুব বেশি না, বলা যায় 1%, 2%। কিন্তু আপনি যদি আসনের পার্থক্য দেখেন 100-এর উপরে। আমার ধারণা যে বিজেপি কেন্দ্রে থাকার কারণে এই ইঞ্জিনিয়ারিংটা খুব সফলভাবে করেছে যে ভোটার তালিকা থেকে মুসলমানদেরকে বাদ দিতে হবে, এবং তারা জনপ্রিয়ভাবে বলতে শুরু করেছে এরা অনুপ্রবেশকারী। কবে অনুপ্রবেশ করেছিল কোনো কথা নাই, 3 জেনারেশন আগে অনুপ্রবেশ করেছে, ভারতের নাগরিকত্ব রয়েছে, আধার কার্ড রয়েছে, সে অনুপ্রবেশকারী। কেননা তার ধর্মের পরিচয় হচ্ছে তিনি মুসলমান।
এখন এটি প্রথমত করেছে। দ্বিতীয় হচ্ছে তারা আসন ধরে ধরে চিন্তা করেছে। এবার শুভেন্দু অধিকারী সকালবেলা আজকে বলছিলেন যে মুসলিম ভোট ভাগ হয়েছে, যে কিছু কংগ্রেস পেয়েছে, কিছু বামরা পেয়েছে। আপনি জানেন যে বামদের সাথে একটি মুসলিম সংগঠনের জোট হয়েছে, সেটি ভাগ হয়েছে। এবং উনি পরিষ্কার বলছিলেন যে হিন্দু ভোট সব বিজেপি পেয়েছে, যে কারণে বামফ্রন্ট একটা আসন পেয়েছে বা কংগ্রেস দুটি আসন পেয়েছে। কাজেই আমরা এটি এক ধরনের পরিবর্তন, কেননা বামফ্রন্ট তো আপনার উধাও হয়ে গেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে, এবং কংগ্রেসকেও আমরা তেমন কোনো জায়গা পেতে দেখছিলাম না। কিন্তু তৃণমূলের এই ধস, আমার মনে হয় যে তৃণমূলের সুশাসনের ঘাটতিও একটি কারণ। আপনি খেয়াল করে দেখবেন দীর্ঘ সময় তো থাকার কারণে আপনার এক ধরনের ক্ষমতা তৈরি হয় এবং ক্ষমতার অপব্যবহার করার নজির তৈরি হয়। আপনি একসময় বামদেরও কিন্তু মাস্তানতন্ত্রের একই জিনিস ছিল। 15 বছরের মমতা বা তৃণমূলের শাসনে এই অভিযোগগুলো তাকে ভোটে পিছিয়ে দিতে আমার ধারণা পরিস্থিতি তৈরি করেছে। অনেক ধন্যবাদ। প্রার্থী নির্বাচন একটা বিষয় ছিল, বেশি নবীন প্রার্থী দিয়েছে। লাস্ট 15 বছর 15 ইয়ার্স তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। আর বিশেষ করে যে মুসলমান ভোটারদেরকে 80 লাখ ভোটারকে যে ভোট থেকে বাইরে রাখা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ভোটগুলি যদি থাকতো তাহলে ওই যে ডিফারেন্সটা 1% ডিফারেন্স, এটা হয়তো থাকতো না। তখন তৃণমূল আসন সংখ্যা স্বাভাবিকভাবে বেড়ে যেত। আর এখানে দেখা যায় যে তারা মরণপণ একটা যুদ্ধ করেছে এবার। প্রধানমন্ত্রী নিজে এখানে আপনার পশ্চিমবঙ্গের ছিল রাত্রেবেলা, কোনো স্টেটে সে থাকে নাই, এখানে ছিল। অমিত শাহ নিজে ছিল, তার 2,40,000 আপনার আধা সামরিক বাহিনী দিয়েছে। এবং এখন বলতেছে সাধারণত ভোটে মারামারি হয় পশ্চিমবঙ্গে, এবার কোনো মারামারি হয় নাই। ভোটের পরেও প্রায় 1 মাসের মতো 70,000 আধা সামরিক বাহিনী থাকবে। এবং এর ফলে আপনার যেটা প্রমাণ হয়, ভারতের যে একটা অসাম্প্রদায়িক চরিত্র ছিল বা নাম ছিল, সেটা কিন্তু এবার মুছে যাচ্ছে অনেকটা পশ্চিমবঙ্গে এই বিজেপির উত্থানের ফলে। এটা যে একটা সাম্প্রদায়িক এবং হিন্দুত্ববাদী উত্থান হয়েছে, এবার সেটা প্রমাণিত হলো। এতে বাংলাদেশের সাথে সম্পর্কটা খারাপ হতে পারে, কারণ এরা যদি আপনার এই পুশ ব্যাক করে, যেটা তারা বলছে আর কি, যে আমাদের মুসলমানরা অথচ অনেক কেউ 40-50 বছর 60 বছর আধার কার্ড আছে এবং তারা দীর্ঘ কয়েক পুরুষ যাবৎ বসবাস করছে, তাদেরকে যদি এখানে পুশব্যাক করে, এটা বাংলাদেশের জন্য একটা সমস্যা হবে। শুভেন্দু অধিকারী কিন্তু এগুলি বলেই যাচ্ছে, গত কয়েক বছর যাবৎ বলেই যাচ্ছে, যেটা আমার বন্ধু আলোচক বলল অলরেডি। এবং এটা তো বাংলাদেশের জন্য একটা থ্রেট হবে। এবং ইন্ডিয়াতে যদি এই যে মৌলবাদের উত্থান হলে, যেটা বাংলাদেশে একটু আগে উনি বললেন যে বর্ডার এরিয়াগুলিতে অ্যাকচুয়ালি এই জামাতের উত্থান হয়েছে, এই সমস্ত কারণে হয়েছে, মৌলবাদের উত্থান হচ্ছে। তাইলে বিপদটা কি? মুক্তি তো এখন আমরা তো মুক্তি না, আমি বলছি বিপদটা কি? বিপদ এগুলি তো বাংলাদেশের জন্য ভালো বিপদ। এই লোক যদি পুশ করে আমাদের দেশে, এটা তো আমাদের জন্য রোহিঙ্গা ইস্যুর মতো একটা ইস্যু হয়ে দাঁড়াবে। এদেরকে আমরা কিভাবে রাখবো, কিভাবে তাদেরকে খাওয়া দাওয়া দিব? এদের তো এখানে জমি জরাত নাই, তারা তো পশ্চিমবঙ্গে তাদের জমি, তাদের পূর্বপুরুষ, তার আগের পুরুষ, কয়েক পুরুষ বসবাস করেছে। তো এদেরকে তো আইনসম্মতভাবে এরা পুশ করতে পারে না, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা পুশ করবে। এবং অমিত শাহের যেই কথা এবং শুভেন্দুর যে কথা, তাতে তো সেটাই প্রমাণিত হয়। যে কথা আপনি বলছিলেন প্রতিভা, আমি আরেকটা জিনিস বলি আশঙ্কার কথা, সেটি হচ্ছে যে হাসিনার 15 বছরের শাসন আমলে আমরা কিন্তু বিজেপি সরকারকে ধারাবাহিকভাবে একতরফা ওই অগণতান্ত্রিক শাসন, ওই নির্যাতনের শাসন এবং ভোটহীন ভোটগুলোকে বৈধতা দিতে দেখেছি। এটা আনপ্রেসিডেন্টেড। ভারত নিজেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলে, সে আরেক দেশের গণতন্ত্র চর্চাকে ব্যাহত করেছে, নির্বাচনকে ইন্টারন্যাশনালি সার্টিফাই করেছে। এই রোল তো ভারতকে আমরা দেখলাম। গত 2 বছরে কিন্তু তারা বাংলাদেশের সাথে কার্যত কূটনৈতিক যোগাযোগ রাখেনি। আমরা যখন আজ কথা বলছি, এখনো কিন্তু আমাদের ভিসা ইস্যু করা হয় না। বলা হচ্ছে যে আজকের জন্য অপেক্ষা করছিল, এরপরের থেকে নাকি শুরু হতে পারে। কাজে আপনি দেখবেন যে একটি দক্ষিণপন্থী, মৌলবাদী, উগ্রবাদী, ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ বাংলাদেশেও ঘটবে। যেই বিকাশ আমরা 2 বছরে দেখেছি, আমার মনে হয় তার আরও একটি পর্যায়ে আপনাকে এখন দেখতে হবে। এবং
এই দেশে মধ্যপন্থী উদারবাদী রাজনীতি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এমন সব ঘটনা প্রতিদিন ঘটতে শুরু করবে যেটি এই পারে অন্যরা আবার তার উল্টোটা ঘটাতে শুরু করবে। কাজে আমাদের রাজনীতির জন্য ঝুঁকি, আমাদের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি, এবং আপনি নিশ্চিত থাকেন যে আপনার নাগরিক এই দেশে বাড়তে শুরু করবে পুশিনের ভেতর দিয়ে। তারা যেভাবে করতে চাচ্ছে, যেই পরিকল্পনা করতে চাচ্ছে, তাতে হচ্ছে সীমান্তের চারিদিকেই তারা কনসেন্ট্রেশন ক্যাম্প করতে চাচ্ছে। না, একদিকে হলো এখানে মানে পশ্চিমবঙ্গে বিজেপি, ওইদিকে আসামেও কিন্তু বিজেপি। এবং মানে আমি যেটি বললাম যে আমাদের সীমান্তবর্তী সবগুলো অঞ্চলেই এখন বিজেপি। এতদিন বিজেপি কেন্দ্রে শাসন করছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল থাকার কারণে আমরা এক ধরনের ব্যালেন্সের ভেতর দিয়ে অন্তত সীমান্ত এলাকায় এগুচ্ছিলাম। আরও একটা জিনিস হচ্ছে যে আমাদের তো অনেকগুলো যৌথ নদীর বিষয় রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সীমান্ত হাট রয়েছে, বাণিজ্য রয়েছে। এই তৃণমূলের কারণে কিন্তু আমরা ভিন্ন একটি অবস্থান তাদেরকে দেখতে পাচ্ছিলাম। যদিও তিস্তার পানি বন্টন নিয়ে মমতার ব্যাপারে অভিযোগ মোদি করেছেন, কিন্তু এখন বিজেপি সরকার, তাদের ভূমিকা কি হবে? তারা কি একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তার অধিকার পেতে সাহায্য করবে, নাকি প্রতিবন্ধকতা তৈরি করবে? এটি কিন্তু ভারতের এই কার্যত অনেক দিন ধরে প্ল্যান করছিলেন বিজেপি শাসকরা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। ওয়েস্ট বেঙ্গল ছিল তাদের হাতের বাইরে, নাগালের বাইরে। এখন সেটি পাওয়ার পরে আপনি খেয়াল করেছেন আজকে আরও 5টি স্টেটে নির্বাচন হয়েছে। বিজেপি কিন্তু মোটামুটি সবগুলোতে ভালো করেছে, একটিতে শুধু কংগ্রেস ভালো করেছে। ফলে ভারত ঝুঁকে যাচ্ছে। সেই যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক ভারত, সেই ভারতকে আপনি আর চেহারা পাল্টে যাচ্ছে। এবং এক সময় এমন হতে পারে আমরা হয়তো বিশ্বাস করতে শুরু করব যে এটিই ভারত, কেননা তার নিয়ন্ত্রণটা তারা এইভাবে নিচ্ছে। ওয়েল, ডক্টর হক, আপনি কি মনে করেন মমতা ব্যানার্জির মানে এই পরিস্থিতিতে তিনি কি ভুলটা করলেন যে কারণে এই পরিণতি হলো? দুর্নীতি একটা মেইন অভিযোগ ছিল লাস্ট 15 বছরে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয়, আর তার বিরুদ্ধে অভিযোগ যেটা আসছে যে প্রার্থী যাচাই বাছাই ঠিক মতো করা হয় না, প্রার্থী নির্বাচনে ভুল পদক্ষেপ নিয়েছে, বেশ কিছু এগুলোই কি মূল কারণ, না মানে ওই যেটা আপনি হিন্দুত্ববাদী কথা বললেন সেটাই কারণ? তো কিছুটা তো মুসলমানদের সাথে মমতার সম্পর্ক ভালো ছিল। বিজেপি যেভাবে মুসলমানদেরকে তাড়াই দিতে চায় ভারত থেকে, অমিত শাহ যেই ভাষায় কথা বলে, শুভেন্দু যেই ভাষায় কথা বলে, মমতা তো সেই ভাষায় কথা বলে না। মমতার একটা সফট কর্নার কাজ করে মুসলমানদের জন্য এবং স্থানীয় বাঙালি মুসলমানদের জন্য। এবং মমতার আরেকটা কারণ এবার দেখা গেছে, জয় বাংলা স্লোগান দিয়েছিল সে নির্বাচনের সময়। এই জয় বাংলা স্লোগানটাই আবার বিজেপি একটা অস্ত্র হিসেবে, উইপন হিসেবে ব্যবহার করেছে, যে জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান, জয় বাংলা তো ভারতের স্লোগান না। এই সমস্ত কারণ মিলে তাদের দলের ভিতরে একটা অন্তকন্দলও ছিল। শুভেন্দু অধিকারী কিন্তু তার দলেরই লোক ছিল, এক সময় তারই নেতা ছিল। সে এসে এখন বিরাট একটা বিজয় ছিনে নিয়ে গেছে। না, কিন্তু এটা কি নিছক বিজয় নাকি কোনো ভবিষ্যতের ইঙ্গিত দেয়? ভবিষ্যতের ইঙ্গিত মানে আপনার মমতার অবস্থা, মমতা তো অ্যাকচুয়ালি আপনার সিপিএমের দলের লোকজনকে ভিড়াতে সক্ষম হয়েছিল। এখন দেখার বিষয় আমাদের যে মমতার দলের লোকেরা বিজেপিতে চলে যায় কিনা, তাহলে তো মমতার পরিণতি আরও খারাপ হবে, ভবিষ্যতে আর দাঁড়াতে পারবে না। সিপিএম একটা আদর্শিক দল ছিল, কমিউনিস্ট পার্টিগুলির একটা আদর্শ ছিল, তাদের ক্যাডার ছিল, তারা মোটিভেটেড ছিল। কিন্তু মমতার দলের এইভাবে ছিল না। মমতার দলের তো রুটি রুজিরও বিষয় ছিল, দলের চাঁদাবাজও ছিল, সন্ত্রাসও ছিল। এখন বিজেপির যদি এইভাবে সরকার গঠন করে, তারপরে যদি মমতার দলের লোকেরা বিজেপিতে চলে যায়, মমতার অবস্থান খুব নড়বড়ে হয়ে যাবে। ওয়েল, সেটা তো সম্ভাবনা আছেই। আশরাফ, আপনি তো যেটা বলছেন যে মানে বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের করণীয় বলার আগে আমি শুধু মমতার পরাজয়ের আরও কয়েকটি কারণ আপনার সাথে যোগ করি। পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছিল না। আপনি মনে আছে সেই টাটার ইনভেস্টমেন্ট থেকেই তো মমতার উত্থান। কিন্তু পশ্চিমবঙ্গের ধরেন রাজনীতির বাইরে মানুষের তো কর্ম থাকতে হবে, জীবিকা থাকতে হবে, অর্থনীতির অবস্থা খারাপ। ভারতের যে কোনো অঞ্চলের চেয়ে ওয়েস্ট বেঙ্গলের আপনার প্রবৃদ্ধির হার সবচেয়ে কম, বিনিয়োগের হার সবচেয়ে কম, মানুষের জীবনযাপনের যে গুণগত মান সেটিও কম।
কাজে এইটি 15 বছরে মমতা নিশ্চিত করতে পারেননি। ধরেন উনি টাটার বিনিয়োগ বন্ধ করেছেন আন্দোলন করে, কিন্তু পরবর্তীতে অন্যরা বিনিয়োগেও কিন্তু পশ্চিমবঙ্গে আসেনি। বিনিয়োগ বন্ধ হওয়ার কারণে পশ্চিমবঙ্গ ছেড়ে মানুষের চলে যাওয়ার প্রবণতা বেড়েছে। যারা রয়ে গেছেন তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে ধারণা করা হয় এবং তারা বিজেপির রাজনীতিকে বেছে নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি নিয়েও মমতার ব্যাপারে অভিযোগ ছিল, যেটি অমিত শাহ বলেছেন 45 দিনের মধ্যে তারা সরকার গঠন করার এই ব্যাপারে তারা ভূমিকা রাখবেন। ফলে কেন্দ্রে সরকার থাকার একটা সুবিধা বিজেপি পেয়েছে, যেটি আমরা জানি যে কেন্দ্রের যে প্রতিষ্ঠানগুলো তদন্তকারী সংস্থা, দুর্নীতির তদন্তকারী সংস্থা, সেটি মমতার পেছনে লাগিয়ে রাখা হয়েছিল। তার সাথে ভোটার সরিয়ে নেওয়া 80 লক্ষ, তার সাথে আপনার অন্যদেরকে দলে নেওয়া, আর মমতা বন্দ্যোপাধ্যায় চিত্রনায়িকা, খেলোয়াড় এসবকে প্রার্থী করতে গিয়ে রাজনীতির মাঠ থেকে অনেকখানি সরে গিয়েছিলেন। আপনি আমার ধারণা মমতার রাজনীতির বিপর্যয়ের শুরু আজকে থেকে, কেননা 5 বছর যদি একটি প্রতিপক্ষ সরকার থাকে, এরপরে আমাদের মতো দেশগুলোতে ওই রাজনীতি করে টিকে থাকা কঠিন। মমতার সংগঠনের কিন্তু সেরকম বামফ্রন্টের মতো কোনো আদর্শ নাই, সেটি হচ্ছে অনেকটা মানে প্রচলিত রাজনীতির আদর্শের মতোই। সেই জায়গাটিতে বিপর্যয়ের শুরু বলে আমার ধারণা। খুবই কঠিন হবে এই সময় টিকে থাকা এবং গ্রো করা। আমাদের করণীয় হচ্ছে, দেখুন, আমাদের ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও ভালো করতে হবে। আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ যেন আমরা না দেখি। এই কথাগুলো তাদেরকে অনেকবার বলা হয়েছে, আমার ধারণা গত 2 বছর সবচেয়ে বেশি বলা হয়েছে। আমাদের অভিন্ন স্বার্থের জায়গাগুলোতে একসাথে কাজ করার একটি কি করতে হবে। আর দ্বিতীয়, কিন্তু আপনার সমস্যা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের রাজনীতির প্রাণ ভোমরা তো বাংলাদেশে। তার বেঁচে থাকা এবং তার গ্রো করার সিক্রেট ওয়েপনটা ঢাকায়। সেই সিক্রেট ওয়েপনটা কেন ছাড়বে? কাজে আমাদেরকে অনেক বড় ট্রেড অফে যেতে হবে। যে আমাদের এখানকার, আপনি জানেন যে নরেন্দ্র মোদী এসে মতুয়া সম্প্রদায়ের প্রার্থনালয়ে কেন গেছিলেন? কারণ পশ্চিমবঙ্গে তাদের ভোটের মাত্রা ওই রকম। এখানে আপনি 5ই আগস্টের পরে দেখেছেন যে কারো কারো বাড়িতে আগুন দেওয়ার পরে বলা হয়েছে ওটা সংখ্যালঘুদের বাড়ি, কখনো কখনো ভুল তথ্যের উপরে বলা হয়েছে। এর সব কিছুরই ভারতে একটা রাজনৈতিক রেজাল্ট রয়েছে। ফলে আমাদেরকে বিপদের মুখে থাকতে হবে, কোনো ইনসিডেন্ট ঘটে কিনা এবং কোনো উদ্দেশ্যমূলক রাজনৈতিক ইনসিডেন্ট ঘটে কিনা, কূটনীতির জায়গাটা সোজা রাখতে হবে। সমস্যা হবে পশ্চিমবঙ্গের নেতৃত্ব নিয়ে। এত উগ্র হিন্দুবাদী রাজনীতিবিদ 26 সালে ডিল করা অনেক কঠিন কাজ হবে। অনেক ধন্যবাদ। যেটা আশরাফ কায়সার বললেন, যেটা যে বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের রাজনীতি যারা ক্ষমতাসীন দল, তার দায়িত্বটা অনেক বেড়ে গেল এখন। তো এই অবস্থায় আমাদের যেটা আমি জিজ্ঞেস করেছিলাম, করণীয়টা কি আপনার দৃষ্টিতে, এটা কি আপনি কি মনে করেন? কূটনীতিটা খুব কৌশলে কূটনীতি অবলম্বন করতে হবে। আমাদের স্বার্থ, অভিন্ন স্বার্থগুলি আমরা আগের অবস্থায় থাকে, তিস্তার ব্যাপারে, পদ্মার ব্যাপারে, এগুলি নিয়ে আমরা কোনো নতজানু কোনো কৌশল যেন আমরা গ্রহণ না করি, সেভাবে কাজ করতে হবে। তাহলে সেই অবস্থার মধ্যে আছে কিনা দেশ? আমরা সেই অবস্থার মধ্যে আছি কিনা? আছে। আমরা তো একটা নির্বাচিত সরকার, এটা আপনার ভূমিধসে নির্বাচিত একটা সরকার। সেই সরকারের পক্ষে এইভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ করা কোনো কঠিন কাজ নয়, এটা সম্ভব। কিন্তু কৌশলী হইতে হবে আমাদেরকে। নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে তো চলার কোনো সুযোগ নাই। এখন যেটা দেখা যাচ্ছে, যেটা বললেন যে নতজানু তো আছেই, আমি মনে করি না যে নতজানু থাকবে, সেটা হয়তো করবে, কিন্তু বিপদটা তো অন্য জায়গায়। বিপদটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি যা, অর্থনৈতিক সংকটও কিন্তু এটা তীব্র হচ্ছে। এই যে অবস্থাগুলো, এই অবস্থায় আসলে এটা জাতীয় ঐক্য, এখন যদি বিভাজন থাকে দেশে, তাইলে কিন্তু অন্য সুযোগ হবে, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে পুশব্যাকের কথা। জি, এখন আমাদের প্রথম শর্ত হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ঐক্যটাকে কি করে ধরে রাখা যায়। ধরেন আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেছি, নির্বাচনের আগে গিয়ে আমরা দেখেছি বিভেদ তৈরি হয়েছে, এখনও রাজনৈতিক কোন্দল কিন্তু রাজপথে আসি করছে। এরকম অবস্থায় আমার মনে হচ্ছে যে আমাদের ভারতে যেটি হয়, ভারতে সব দল মিলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেন, কাশ্মীরের মতো বিষয়। আমাদেরকে এখন ওই প্র্যাকটিসে যেতে হবে। রাজনীতির নতুন পার্ট যদি আপনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে, বিরোধিতাও থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে
আপনি খেয়াল করেছেন সবাই কিন্তু বলেছে সবার আগে বাংলাদেশ, অন্যভাবে বলুক আর এইভাবে বলুক, এইবার তাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের ইন্টারেস্ট তারা একসাথে চাইতে পারে কিনা। তার মানে আমাদেরও ওই প্র্যাকটিসে যেতে হবে যে আমাদের ইন্টারেস্টের জায়গায় জামাতে ইসলামী, এনসিপি, বিএনপি এক কাতারে বসতে পারে, এক টেবিলে বসতে পারে। সেই সুযোগ তো নেই না, এখন এই নতুন বাস্তবতায় আপনাকে মতি ভাই এই জিনিস করতেই হবে, তা না হলে আপনার বিভেদকে ব্যবহার করে এই দেশে অভাবনীয় ঘটনাও ঘটতে পারে। শুভেন্দু যেভাবে বলছেন, মোদি যেটা করেছেন গত 15 বছর, সেই জায়গাটিতে আমি ভয় পাচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের ট্রেড অ্যান্ড কমার্স নিয়ে কথা বলতে হবে সমতার ভিত্তিতেই। আমাদের রাজনীতিতে ভারত ইস্যু কিন্তু আমি পরিষ্কার না এখন, কেননা 2 বছর বা 18 মাস আমরা পরিষ্কার ছিলাম প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের সময়। কখনো কখনো হয়তো একটু বেশি বলা হয়ে গেছে, 7 সিস্টার নিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রথম সপ্তাহে উনি মেক শিওর করেছিলেন ভারতের ব্যাপারে আমাদের স্ট্যান্ডটা পরিষ্কার করা হোক। বিএনপি সরকারের সাথে দেখুন কানাঘুষা রয়েছে যে বিএনপি পাওয়ারে আসার পেছনে ভারতের সমর্থন রয়েছে, কিংবা প্রধানমন্ত্রী দেশে আসার পেছনে ভারতের সমর্থন রয়েছে কিনা। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কারণে, এগুলো কানাঘুষাই আমি বলছি, কিন্তু আমরা দৃঢ়ভাবে ভারতের ব্যাপারে অবস্থানটি এখনো উপলব্ধি করতে পারছি না। এখন এই দেশের অভ্যন্তরীণ রাজনীতি, কূটনীতি, অর্থনীতি সব কিছুর সাথে ভারত জড়িত। আপনার মূল নেগোসিয়েশনটা হবে ভারতের সাথে, সেটিতে যদি আপনি নতজানু হন, সেটিতে যদি আপনি সঠিক অবজেক্টিভ ড্রিভেন গভর্নমেন্ট না পাই আমরা এখানে, তাহলে কিন্তু জাতি হিসাবে আমরা পিছিয়ে যাব। সবার আগে বাংলাদেশ কিন্তু এমনিতেই বামপন্থীরা বলছেন যে সবার আগে আমেরিকা নীতিতে বাংলাদেশ যাচ্ছে। চুক্তির যদি ধারাগুলো আমরা দেখি, 6টি বিষয়ে বাংলাদেশ কথা বলতে পারবে, 140টা বিষয়ে আমেরিকা কথা বলতে পারবে, তাই তো? কাজেই আমাদের মনে হচ্ছে যে আমাদের আরেকটু প্রজ্ঞা রাজনীতিতে দরকার। পশ্চিমবঙ্গের নেতৃবর্গ যেই ভাষায় কথা বলছেন সেটি আমাদের বলার কোনো কারণ নাই, কিন্তু বাংলাদেশের পক্ষে একটি স্বাধীন সার্বভৌম দেশের যে কূটনীতি হওয়ার কথা, রাজনীতি হওয়ার কথা, দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়ার কথা, এটি নতুন করে আপনার একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। আমরা মমতাকে 15 বছর ডিল করতে পেরেছি, আমরা জানতাম তিনি কি করবেন, কিন্তু শুভেন্দুরা কি করবেন এটি কিন্তু আমরা এখনো জানি না। এমনকি অমিত শাহরা পশ্চিমবঙ্গে এসে কি করবেন, নরেন্দ্র মোদী বলেছেন বিজয় র্যালি বা সেলিব্রেশন উনিই নাকি দিল্লি থেকে শুরু করবেন। ফলে ভারতের যে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের প্রতি আগ্রহ, এটি তাদের বড় রাজনীতির খেলার অংশ। এটি শুধুমাত্র একটি প্রদেশের নির্বাচন না, কিন্তু এটি তার আরও 15 বছর 20 বছর রাজনীতিতে থেকে, ক্ষমতায় থেকে হিন্দুত্ববাদী দলকে সামনে এনে একটি সাম্প্রদায়িক ভারতকে তৈরি করা এবং ইতিহাসকে পুনর্নির্মাণ করার একটি বড় প্ল্যানের অংশ। জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখুন, এখানে আমি যেটা বলছিলাম যে ধর্মভিত্তিক উগ্রবাদীরা মাথাচাড়া দিবে, এবং সেখানে কিন্তু জঙ্গিবাদী তৎপরতা মাথাচাড়া দেওয়ার সুযোগ রয়েছে। এবং আপনি আমি শুধু বলতে চাচ্ছিলাম যে ভারতের আজকে যারা বিজয়ী হলেন পশ্চিমবঙ্গে, তারা তাদের ভোটারদের যে ম্যান্ডেট পেয়েছে এবং যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটি বাস্তবায়ন করলেও তো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর খবর। তারা বলেছে মুসলমানদেরকে তারা বিতরণ করবে, এবং তারা হেন কথা নাই তারা বলে নাই। এমনকি অমিত শাহ এবং বিতরণের জায়গা তো বাংলাদেশই, অফকোর্স বাংলাদেশের বাইরে তো বঙ্গোপসাগর, এটা তো তারা বলে না। ফলে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু পর্যন্ত তাদের কথার যদি 50 ভাগও বাস্তবায়ন হয়, বাংলাদেশ অস্থির একটি জনভূমিতে পরিণত হবে। আপনি যেটা শুনলেন এটা আপনাকে কিছু যোগ করবেন? না, এটাই অমিত শাহ একটা কথা উনি বলছে যে আমরা তো বলতে পারছি না এখন শুভেন্দু বা অমিত শাহরা কী করবে। আসলে আমরা বলতে পারছি শুভেন্দু এবং অমিত শাহরা কী করবে, এটা তো আমরা বলতে পারছি। কয়েক বছর অমিত শাহ এবং শুভেন্দু যেই ধরনের ভাষা ব্যবহার করছে বাঙালিদেরকে নিয়ে, বাঙালি মুসলমানদেরকে নিয়ে, 3 পুরুষ নিয়ে, তারা তো পুশ করলে তো বাংলাদেশ অস্থির হয়ে পড়বে। তা আমরা এইসব লোককে কোথায় জায়গা দিব? তখন তো দেশের অবস্থা সব দিক থেকে আমাদের অসুবিধা হবে। তো সেটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায়, না বোঝার কিছুই নেই। এই জন্যই আমি জিজ্ঞেস করেছিলাম যে তখন আমাদের নীতিগুলো কি হবে। আমরা বাংলাদেশের যে বাংলাদেশ হয়তো আমাদের ঐক্য গড়ে তুলতে হবে,
টোটাল দেশবাসীর যদি রাজনৈতিক দলগুলির ভিতরে ঐক্য গড়ে ওঠে, সুদৃঢ় ঐক্য গড়ে ওঠে, সব রাজনৈতিক দলের, শুধু যে যারা সংসদে আছে তারা না, সংসদের বাইরের লোকদের সাথেও বসতে হবে সরকারকে, বসে একটা ঐক্য গড়ে তুলতে হবে। এই ঐক্যের মাধ্যমে ভারতের যে যদি কোনো আগ্রাসী ভূমিকা, এটা তো এক ধরনের আগ্রাসী ভূমিকা, যে যারা স্থায়ী 3 পুরুষ যাবৎ স্থায়ী জনগণকে যদি আপনি পুশ করেন, এটা তো এক ধরনের আগ্রাসী এবং এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। সেটার বিরুদ্ধে রুখতে হলে তো এটা এমনও হতে পারে যে নির্বাচনী কৌশল, তাদের নির্বাচনী কৌশল, মানে বিজেপির যে এখন বলছে নির্বাচনের পরে আর করবে না, কিন্তু শুভেন্দুর গত 2 বছরের কথা যদি আপনি মিলান, উনি তো বললো 50 ভাগও যদি সে বাস্তবায়ন করে, আমরা কিন্তু একটা থ্রেটের ভিতরে পড়ে যাব। ডক্টর হক, আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার, ধন্যবাদ। এটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শকমূলী, ফিরে এলাম ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর একরামুল হক এবং আশরাফ কায়সার। ডক্টর একরামুল হক, আপনি তো ঢাকা শহরের যানজট নিয়ে কাজ করেছেন, মূলত আপনি যানজটের উপরে পিএইচডি করেছেন। এটা খুব ইউনিক সাবজেক্ট এবং এটা ভালো কাজ। ঢাকা শহর তো একদম অচল হয়ে গেছে, মাঝখানে কয়েকদিন একটু কী ছিল তেলের সংকটের কারণে, কিন্তু এখন তো আবার বন্দি হয়ে গেছে। এইটা থেকে মুক্তির কোনো পথ আছে কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যানজট থেকে মুক্তির পথ আছে। আমরা যদি ডিটারমাইন্ড হই তাহলে মুক্তি দিতে পারবো মানুষকে, বা সম্পূর্ণ এলিমিনেশন করা যাবে না, বা রিডিউস করা যাবে যানজট। সেজন্য আমাদেরকে অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। অতীতে যেমন শুধু সাপ্লাই সাইডের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন রাস্তা চড়া করা, রাস্তা বাড়ানো, অথবা এক্সপ্রেসওয়ে করা, ফ্লাইওভার করা। এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার করলে আপনার যানজট হ্রাস হবে না, নতুন করে গাড়ি কিনবে লোকজনে, আর গাড়ি আসবে, গাড়ি চলতে থাকবে। আপনাকে পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। সেই গণপরিবহন ব্যবস্থা কি? ধনী দেশগুলিতে এমআরটি করে, মাস র্যাপিড ট্রানজিট, এলআরটি, লাইট র্যাপিড ট্রানজিট। আর কোনো কোনো দেশ আমাদের মতো আয়ের দেশ, যেমন আপনার ল্যাটিন আমেরিকার কলম্বিয়ার কিউরিটিভা শহর, ব্রাজিলের এবং আপনার 2টো শহর আছে, এবং বিভিন্ন দেশে বাস র্যাপিড ট্রানজিট দিয়ে কম আয়ের দেশগুলো আপনার যানজট নিরসন করেছে পাবলিক ট্রান্সপোর্টে। এবং জাকার্তার মতো শহরে প্রতি মিনিটে তারা 4 লাখ যাত্রী পরিবহন করে বাস র্যাপিড ট্রানজিট দিয়ে। আমরা একটা লাইন আমাদের এমআরটি হয়েছে, এটাতে যে কষ্ট হয়েছে জাপানি সাহায্যের কারণে ডবল হয়ে গেছে। এখন আমাদের আরও 2টো লাইনের কাজ চলতেছে। এগুলি হলে ভালো, কিন্তু আমাদের মতো অর্থনীতির দেশ এগুলি কতটুকু বহন করতে পারবে সেটা একটা চিন্তার বিষয়। সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা সব কিছু ঢাকা কেন্দ্রিক করছি। এখানে গত 15-20 বছরে যে ইউনিভার্সিটি, কলেজ এবং মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, এরপরে সব লোক ঢাকা শহরে আসতেছে। ঢাকা একটা কারখানার শহর, ঢাকা একটা শিক্ষা কেন্দ্রের শহর, ঢাকা একটা চিকিৎসা কেন্দ্রের শহর। আমরা সারা দেশের মানুষকে ঢাকায় আসতে ইনভাইট করছি, উৎসাহিত করছি। ঢাকা শহরের আয়তন হচ্ছে সারা বাংলাদেশের আয়তনের আপনার 1 অংশ। আর ঢাকা শহরে এখন 2 কোটি লোক বাস করে, মতান্তরে কেউ কেউ বলে যে 2 কোটি 20 লক্ষ লোক বাস করে। তার অর্থ টোটাল জনসংখ্যার আপনার 10% লোক ঢাকা শহরে বাস করে। তো এখন আপনি মানুষকে যদি মুভমেন্ট করার সুযোগ করে দেন, আসে, সবাই সব কাজে আসতেছে। একটা স্কুলে ঢাকা শহরে ধরেন যে সমস্ত ইউনিভার্সিটিগুলি হয়েছে লাস্ট 15 ইয়ার্সে, সেই ইউনিভার্সিটিগুলিতে 5,000 থেকে 30,000 ছাত্র। বিভিন্ন ইউনিভার্সিটি, আমি নাম বললে শেষ করতে পারবো না। কলেজগুলি আছে, সেগুলিতে প্রায় 30-40,000, 50,000 ছাত্র। তো তাদের আত্মীয় স্বজন আছে, তাদের ফ্যামিলি থাকে। প্রতি বছর 5-6 লাখ লোক ঢাকা শহরে পার্মানেন্টলি সেটেল করে। তো আমরা তো অন্যান্য অঞ্চলগুলিকে যদি আমরা এইভাবে ডেভেলপ করতে চেষ্টা করতাম, বরিশাল, রাজশাহী, জামালপুর, যশোর, বাগেরহাট, তাহলে কিন্তু ওই সমস্ত এলাকায় লোকজন থেকে যেত, এই এলাকায় থাকতো না। এখন মুভমেন্টের জন্য এখানে সবাই চলে আসে, চিকিৎসার জন্য এখানে আসে, বদলির জন্য এখানে আসে, সমস্ত প্রশাসনিক সব কেন্দ্রবিন্দু এখানে। সেগুলি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি নাই। ঢাকা শহরের আশেপাশে অনেক কারখানা আমরা করে ফেলছি। কারখানা সাধারণত হয় আপনার কেন্দ্রীকরণ অফ কারখানা বলে, আপনার সেন্ট্রালাইজেশন অফ ইন্ডাস্ট্রি হবে। পুঁজি, শ্রমিকের সরবরাহ, কাঁচামালের স্বল্প সহজলভ্যতা এবং রপ্তানির সহজলভ্যতা,
সেটা হয় পোর্টকে কেন্দ্র করে, চট্টগ্রাম পোর্টকে কেন্দ্র করে হওয়ার কথা, বারুগণ্ড, সীতাকুণ্ড এই সমস্ত জায়গায়, আর মংলায় ওখানে খালিশপুরে হয়েছে, কিন্তু আমরা এগুলি সব এখন ঢাকার আশেপাশে নিয়ে আসছি। তো এই সমস্ত কারখানায় যারা এক্সিকিউটিভ হিসেবে কাজ করে তারা কিন্তু ঢাকা শহরে থাকে, তাদের ফ্যামিলি ঢাকায় থাকে, তারা সেটেল করতেছে ঢাকায়। তো ঢাকায় তো যানজট হবেই। আপনি যত রাস্তাই করেন, যতই এক্সপ্রেসওয়ে করেন, কোনো লাভ হবে না। আপনাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে, স্বাস্থ্যের বিকেন্দ্রীকরণ করতে হবে, শিক্ষার বিকেন্দ্রীকরণ করতে হবে। তাহলে ঢাকা শহরে যারা পার্মানেন্টলি মাইগ্রেট করছে এবং টেম্পোরারি মাইগ্রেট করছে, এই মাইগ্রেশন কমে যাবে। কেউ কেউ বলছেন যে ঢাকাকে মানে আরেকটা নতুন ঢাকা তৈরি করার জন্য আরেকটা ঢাকা তৈরি করবে, তো সেটা কি আমরা এফোর্ড করতে পারবো? আমাদের সেই অর্থনীতির কি জোর আছে? আমাদের সে কি শক্তি আছে? আমাদের পার ক্যাপিটা ইনকামের কি শক্তি আছে? বিকেন্দ্রীকরণটা কিভাবে হবে? বিকেন্দ্রীকরণ, আপনি তো কারখানাগুলি, আমরা ল্যাগিং রিজন যেগুলো আছে সেই সমস্ত এলাকায় কারখানা করার জন্য আমরা উৎসাহিত করতে পারি। আমরা ট্যাক্স রিজিমকে সহজ করতে পারি, ট্যাক্সে আমরা রিল্যাক্স করতে পারি। যেমন যে সমস্ত কারখানা আমরা কুমিল্লার পাশে করতে দিতে পারি, ফেনীর পরে করতে দিতে পারি, মিরেশ্বরায়, সীতাকুণ্ড এলাকায় করতে দিতে পারি। তাইলে যে রাস্তা খরচ আমাদের এতগুলি করতে হচ্ছে, আশুলিয়ায় নিয়ে আসছি আমরা সব কিছু। আশুলিয়ায় এই সমস্ত লোকজন কেন করতেছে? তারা ঢাকা শহরে থাকতে চায়, আবার আশুলিয়া কারখানা করতে চায়, কিন্তু এক্সিকিউটিভরা কিন্তু ঢাকা থাকে, শ্রমিকরা কিন্তু আশুলিয়ার না, শ্রমিকরা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আসে। এই তারা ঈদের সময় যেতেই তো একটা সমস্যা হয়। এরা যদি ছড়ায় ছিটায় থাকতো, মিরেশ্বরায়, সীতাকুণ্ড, কুমিল্লা, ফেনী এই সমস্ত এলাকায় পোর্টকে কেন্দ্র করে, পোর্টে আসা যাওয়ার সুবিধার জন্য, তাহলে তো এই অসুবিধাগুলো হতো না। আবার মংলা পোর্টকে যদি আমরা আরও একটু উন্নত করি, মংলা পোর্টের আশেপাশে হয়, আর বিভিন্ন জায়গায় ধরেন কিছু জুতা কারখানা হয়েছে ভৈরবে, তারপর কিশোরগঞ্জে, ওদিকে রাজশাহীতে হয়েছে, তারপর দিনাজপুর, রংপুরে কিছু ইন্ডাস্ট্রি হয়েছে। এই সমস্ত শিল্প যদি আমরা সহায়তা দিই, ট্যাক্স হলিডে দিই, কিছু ট্যাক্সের সুবিধা দিই, তাহলে ওই সমস্ত এলাকায় ট্যাক্স ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। তাহলে ঢাকার আশেপাশে এত ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না। আপনার উন্নত দেশ ইংল্যান্ডের মতো দেশে আপনার গ্রিন বেল্ট এরিয়া আছে একটা ইংল্যান্ডের আশেপাশে, ওই এলাকায় কোনো বাড়িঘর করতে দেওয়া হয় না, কোনো ইন্ডাস্ট্রি করতে দেওয়া হয় না, এগুলি সবুজ থাকবে। আইন করে করা হয়েছে, কিন্তু আমাদের এখানে আইন নেই। এখানে আপনার নির্বাহী আদেশে চলে, তো এক এক সরকার যায়, আরেক সরকার এগুলি করতে দেয়। আমি 2002 সালে আপনার একটা আর্টিকেল লিখেছিলাম, আপনার রোববারে কভার পেজ করছিল, মানব যানজট স্থবির ঢাকা। সেটা 2002 সালে, আজকে 2025, 23 বছর পরে আরও ভয়াবহ অবস্থা ঢাকা শহরে হয়েছে। আপনাকে কন্ট্রোল করতে হবে। আর প্রিমিয়াম, আপনি কার ব্যবহার করবেন, আপনাকে ট্যাক্স বেশি দিতে হবে। কিছু লোক কয়দিন আগে বেশ হইচই ফেলে দিল, পেট্রোলের দাম বাড়ানো, 20 টাকা বাড়ানো হয়েছে। সেই জন্য আপনি কার ব্যবহার করবেন, আপনি বেশি টাকা দিতে হবে। আমেরিকার মতো দেশ, আপনি যদি নিউ ইয়র্কে যান, ম্যানহাটনে যান, তারা কিন্তু আপনার কারকে এনকারেজ করে, তারা উৎসাহিত করে অলওয়েজ প্রাইভেট কারকে। বাংলাদেশের মতো দেশ তো না। ইউরোপে দেখবেন সমস্ত গণপরিবহনকে এনকারেজ করে, আর আমেরিকা এবং কানাডা পাবলিক ট্রান্সপোর্টকে ডিসকারেজ করে, প্রাইভেট কারণ তাদের বড় বড় কোম্পানি, ফোর্ড, বিভিন্ন কোম্পানিগুলি কারের মালিকানা আছে, তারা চায় যে কার সেল হোক। কিন্তু সেই নিউ ইয়র্কের মতো সিটিতেও আপনি দেখবেন, নিউ ইয়র্কে ঢুকতে অনেক ধরনের টোলস দিতে হয়। ম্যানহাটনে ভয় গাড়ি নিয়ে ঢুকে না, কারণ অনেক ট্যাক্স দিতে হয়। আমি আপনার কাছে আসছি, ডিমান্ড কন্ট্রোল করতে হবে। জি বুঝতেছি, আপনার কাছে আসছি। আশরাফ খান স্যার, এই ব্যাপারে কি আপনার ধারণা কি? এখন উনি তো পিএইচডি করেছেন, গবেষণা করেছেন, বিভিন্ন দেশের উদাহরণ দিলেন। এই শহরের একজন নাগরিক হিসাবে আমি কয়েকটা জিনিস অবজার্ভ করেছি, সেটি আপনাকে বলি। গত কয়েক মাসে আমরা কিছু জায়গায় দেখলাম অটোমেটিক সিগন্যালিং চালু হয়েছে, এই যে এই মোড়ে, বিজয় সরণিতে, গুলশানে, এবং দারুণভাবে চলছে। কেননা আপনি যখন ট্রাফিক সিগন্যালে আছেন, আপনি দেখছেন 3 মিনিট লাগবে আপনার পরের সিগন্যাল পেতে, আপনি 3 মিনিট কিন্তু চাইলে গাড়িটা বন্ধও করতে পারেন, অপেক্ষাও করতে পারেন। অতীতে যেটি সব জায়গায় বা এখনও সব জায়গায় যেটি আছে, যে ট্রাফিক পুলিশের হাতের আঙ্গুলের ইশারায় গাড়ি চলে কিংবা থামে, তাতে দুর্নীতির একটি চক্র তৈরি হয়। উনি কাকে যেতে দিবেন, কাকে যেতে দিবেন না। আর চালকদেরও অনেক কষ্ট হয়, তারা বুঝতে পারেন না কতক্ষণ তাকে স্থবির থাকতে পারবেন উনি। এটি আমার মনে হয় পুরো ঢাকা শহরে করা দরকার। আরেকটা জিনিস, ঢাকা শহর তো ছিলই, বন্ধ হইলো কেন? না, ছিল, কিন্তু এগুলো যখন বন্ধ হয়, আপনি মনে রাখবেন কোনো একটি অর্থবিত্তের ব্যাপার আছে। মানে এই যে ট্রেনে যারা ঢিল মারে, আমি শুনেছি বাস মালিক সমিতি তাদেরকে অর্থ দেয়, যাতে করে ট্রেনে মানুষ চলাচল কম করে। ট্রেনের মতো এত স্বাচ্ছন্দ্যের জার্নি, কক্সবাজারে আমরা যে লাইন করেছি এবং
রিজার্ভ ফরেস্ট কেটে এই লাইন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আহত। হাতির চলাচল 24টা জায়গায় বন্ধ করা হয়েছে। শেখ হাসিনা নাকি বলেছিলেন কালভার্টের উপর দিয়ে হাতি চলবে। হাতি তো আর আমাদের নাগরিকদের মতো চলে না, ফলে দুর্ঘটনা ঘটে। সেই ট্রেনেও যাত্রী হয় না এই যে দুর্ঘটনা এবং ঢিল মারার কারণে। তার মানে আমাদের রেগুলেশন থাকলে হবে না, রেগুলেশনের বাস্তবায়ন করতে হবে, আইনের প্রয়োগ করতে হবে। আরেকটি হচ্ছে ঢাকাতে এখনও আপনি চাইলে নদীপথ ব্যবহার করতে পারেন। এই যে আমি ব্যক্তিগতভাবে হাতির ঝিলে প্রায় বোটে উঠি। এই স্টেশনে আমার বাসা থেকে আসতে লাগে 18 মিনিট, গাড়িতে আসতে লাগে 2 ঘন্টা। তার মানে হাতির ঝিলের ভিতরেও যদি আপনি আরও বেশি বোট চালু করেন, অনেক বেশি মানুষ চলাচল করতে পারবে। আর তৃতীয় হচ্ছে আমাদের মাস র্যাপিড বাড়াতেই হবে। এই শহর মোটর যানের শহর হোক, এটা আমি চাই না, কিন্তু মোটর যানকে আপনার কিন্তু এটা হলো রিকশার শহর, এখানে গণপরিবহন চলবে কিভাবে? আমরা যে এতক্ষণ একাডেমিক আলাপ করলাম, উনি করলেন আমি করলাম, বাস্তবতা কিন্তু ভয়ঙ্কর। এই শহরে অটোর জন্য বা ব্যাটারির জন্য বা যাকে আমরা টেসলা বলি, তার জন্য মানুষ চলতে পারে না, গাড়ি চলতে পারে না, কিচ্ছু চলতে পারে না। এই শহর অচল। আপনি 4 কিলোমিটার ঘন্টায় তার গতিবেগ। পৃথিবীতে এত স্থবির শহর মানে ক্যাপিটাল সিটি আর কোথাও নেই। তার মধ্যে আপনি দেখেছেন কয়েকদিন আগে ঘটা করে হকার উচ্ছেদ করা হয়েছে। টেলিভিশন স্টেশনগুলো উচ্ছেদের ফুটেজ দেখিয়েছে। ঠিক এই স্টেশনে আসার আগে আমি দেখলাম পান্থপথে সেই হকাররা আবার আগের মতো বসে গেছেন। তার মানে এর পেছনে একটি চাঁদাবাজি, একটি অর্থবিত্ত, একটি মাসিক মাসোয়ারা নেওয়ার বিষয় রয়েছে। কোনো ভালো উদ্দেশ্যে এগুলো করা হয় না। ফলে সবাই চায় এই শহরটাকে যেন জিম্মি করে সে তার ব্যবসাটা চালু রাখতে পারেন। এইখানে আপনি যে বাসগুলো চলে, এইরকম করুন এবং এরকম মেনটেনেন্সহীন বাস কারা নিয়ন্ত্রণ করছে? সব রাজনীতিবিদরা আর পুলিশ অফিসাররা। কাজেই তাদের কাছে আপনার 7,000 6,500 বাস তাদের হাতে। আপনি কি করে, এবং এই বাসে আপনি জানেন যে নামতে হয় দৌড় দিয়ে, উঠতে হয় দৌড় দিয়ে। একজন মানুষের পক্ষে সম্ভব? পৃথিবীর সব জায়গায় বাস স্ট্যান্ডে বাস থামে, এখানে বাস স্ট্যান্ডে বাস থামে না। বাস স্ট্যান্ড কই? বাস স্ট্যান্ডও নাই। বাস স্ট্যান্ডগুলো আবার হকাররা জুতা টুতা রেখে, জামা কাপড় রেখে বিক্রি করা শুরু করেছে। এই শহরে যদি আপনি হাঁটেন, উনি তো বলছিলেন যে সায়েন্টিফিক রেগুলেশন কি হতে পারে। গভর্নেন্স আছে বলেই তো মনে হয় না। মানে এই শহরে কোনো সরকার আছে বা নগর সরকার আছে বা সিটি কর্পোরেশন আছে, এটা আমরা অনুভব করতে পারি না। দেখুন আমরা ভালো অঞ্চলগুলো, সেই জন্য বেশিরভাগ দেশে ইউনিটারি সরকার থাকে শহরে। আপনার সবকিছু একটা আমব্রেলার ভিতরেই থাকবে। একটা সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ, যেহেতু চিটং এর সমস্যা হলো, কেউ কারো দায়িত্ব নিতে চায় না। একটা ইউনিটারি গভর্নমেন্ট থাকতে হয়, সিটি কাউন্সিল থাকবে, তার অধীনে অন্যান্য সমস্ত অর্গানাইজেশনগুলি থাকবে, সমন্বয় করবে। আর এই একটু যে আপনি অটোর কথা বললেন, অটোকে প্রথমে আপনি যদি ডেডিকেটেড বাস লেন দেন, এখন এই মুহূর্তেই আগামীকালই আপনি ডেডিকেটেড বাস লেন দেন নিউ ইয়র্কের মতো, ওরা তো ছিল না, ওরা পাবলিক ট্রান্সপোর্ট টোটালি ডিসকারেজ করেছে, কিন্তু তারা ডেডিকেটেড বাস লেন করে দিয়েছে। আপনার জায়গায় স্পেস নাই, যতটুকু আছে অতটুকুই আপনি ব্যবহার করতে হবে। ওই যে অটোগুলিকে ভিতরের রাস্তায় বাধ্য করতে হবে, সেটার জন্য পুলিশের কমিটমেন্ট দরকার। তো পুলিশের কমিটমেন্টটা আসবে কিভাবে? একটা একীভূত সরকার যদি থাকে, ইউনিটারি গভর্নমেন্ট যদি থাকে, ফুটপাথও ক্লিন করতে হবে, মানুষকে ফুটপাথ হাঁটাই যে ট্রান্সপোর্ট, কিন্তু মাল্টিমোডাল ট্রান্সপোর্ট বলে আর কি। আপনি হেঁটে বাসে উঠবেন, বাসে উঠে ট্রামে উঠবেন বা এমআরটিতে উঠবেন, তারপর অফিসে যাবেন। মাল্টিমোডাল ট্রান্সপোর্টের সংজ্ঞা হলো এটা। হাঁটাটা ইজ এ কাইন্ড অফ ট্রান্সপোর্ট। এই শহরে 40% লোক কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করে না। ঢাকা শহরে 60% লোক বিভিন্ন মোড অফ ট্রান্সপোর্ট ব্যবহার করে। তো এখন যেটা 5ই আগস্টের পরে হয়েছে, একটা আপদ আসছে আমাদের। বিপদ ছিল মোটরসাইকেল, এখন আপদ আসছে অটো। এই অটোকে আপনার ইন্টারনাল রোডে পুশ করে ঢুকাই দিতে হবে, বাধ্য করতে হবে। এটার কোনো অল্টারনেটিভ নাই, কারণ এরা তো আপনার রাতের বেলায় অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে 2000 মেগাওয়াট, পেপারে আমি দেখলাম। তো এটা তো ভয়াবহ একটা চিত্র। এটা তো টোটালি ইলিগালি তারা ইউজ করছে। এটাতে সরকার কোনো ট্যাক্স পাচ্ছে, রেভিনিউ পাচ্ছে না। তো এটা তো বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে সরকারকে খুব শক্ত হাতে ডিল করতে হবে। আপনার প্রথমে যে বাসগুলি আছে, সেই বাসগুলিকে বাস ফ্র্যাঞ্চাইজ বলে। বাস ফ্র্যাঞ্চাইজ করার কথা, একত্রিত করে একটা বা দুটা কোম্পানির ভিতরে এনে এই বাসগুলি রং দিয়ে এসি বাস, নন এসি বাস চালু করলে মানুষ বাসে উঠবে। মানুষকে তো প্রথমে আপনার যানবাহন দিতে হবে, তখন অটো আর মানুষ ব্যবহার করবে না। আপনি যদি বাসে যেতে পারেন,
মানুষ কিন্তু বাস চুজ করবে। আর আমি যে বিআরটির কথা বললাম, বাস র্যাপিড ট্রানজিট, যেটা আমাদের গাজীপুর থেকে শুরু হয়ে আসার কথা, এটা এয়ারপোর্টে এসে স্টপ হয়ে আছে, এটা যদি ঢাকা শহরে চালু করা হয়, আপনার ল্যাটিন আমেরিকার সব দেশ এগুলি করেছে, ইন্দোনেশিয়া তো সাকসেসফুলি আপনার জাকার্তা এটা ইমপ্লিমেন্ট করেছে, ভারতের আহমেদাবাদে হয়েছে, এবং আপনার বেশ কিছু দেশ সাউথ কোরিয়ার সিউলে হয়েছে, অস্ট্রেলিয়ার তো হয়েছে, এডিলেডে করেছে, পৃথিবীর অনেক দেশেই বাস র্যাপিড ট্রানজিট আছে, কম খরচে করা যায়। আর এমআরটি যেটা মেট্রো, এটা তো অনেক কষ্ট বেশি। এমআরটি মাটির নিচে তো অনেক কষ্ট, আমাদের মাটির নিচে এটা করতে পারবে কিনা আমি জানি না। অলরেডি 1 নম্বর লাইন এবং 6 নম্বর লাইন, না এক্সপার্টরা কিন্তু বলছিল করা যাবে, কিন্তু আমরা কেন জানি না ওই প্রজেক্ট থেকে আমরা সরে গেলাম। আপনার তো জায়গা তো টাকা, জায়গা তো আপনার যে কোনো চুক্তি তো আপনার জানেন শর্ত থাকে, তাদের আপনার ইঞ্জিনিয়ার নিতে হবে, তাদের কন্ট্রাক্টরে কাজ করবে, তাদের ইকুইপমেন্ট নিতে হবে। তো জায়গাতে ওই জন্য কষ্ট অনেক এসকেলেট করেছে। এই দুটো লাইনের কাজ বন্ধ আছে, কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে, আপনার এই জন্য বন্ধ আছে। তো আপনার তো চুক্তি তো শর্ত দিয়ে আবদ্ধ, তো কিছু করার নাই। কিন্তু সেটা হোক, অসুবিধা নাই, তারপরও এমআরটি লাইনগুলি হোক, কিন্তু আপনাকে বিআরটির উপর জোর দিতে হবে, বাসের উপর জোর দিতে হবে। বিআরটি লাইন করে যদি ল্যাটিন আমেরিকার সবগুলি দেশে এটা করে ফেলেছে, ওদের এখন পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে 3-4 গুণ বেশি, আমাদের তো পার ক্যাপিটা অনেক কম। সিঙ্গাপুরে তো বাসের লাইন আছে, ডেডিকেটেড লাইন আছে, বিআরটি নাই। ছোট শহর সম্ভব, ওটা সম্ভব। সিঙ্গাপুরে আপনি একটা এলাকায় ঢুকতে হলেই টোল দিতে হবে, উপরে আছে, আপনি ঢুকছেন, আপনি টোল দিতে হবে। আপনি কার কালকে কিনতে পারবেন না, কারের দরখাস্ত করলে লাইনে থাকতে হবে। তারপর সরকার যখন দেখবে একটা বাস একটা কার রাস্তা থেকে অফ হয়ে গেছে, তখন আপনাকে মিস্টার এক্স বা ওয়াইকে একটা কার কেনার অনুমতি দিবে। আর আমরা তো এখানে যে কেউ কার কিনতে পারতেছি, কিন্তু আমরা অল্টারনেটিভ দিতে পারছি না। আমরা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে তুলতে পারি না বিধায় লোকজন কার কিনতেছে। কিন্তু অন্যদিকে আবার কার কেনার লোকেরা চাচ্ছে কম দামে তেল ব্যবহার করে, বিনা সকালে নিউ মার্কেটে যাবে, বিকালে আসবে, নিউ মার্কেটে 4 বার যাবে, বিকালকে স্কুলে 4 বার আসবে, 4 বার যাবে, বাচ্চারা একবার নামাই দিবে, আবার আসবে, আবার বিকালে আসবে, বিকালে নামায়, তো 4 বার মুভ করতেছে। তো কারের মুভমেন্টটা আপনি দেখুন। তাই আপনি যদি ট্যাক্স বসান যে তুমি এই এলাকায়, এইটুক এলাকায় একটা কর্ডন হবে, এখানে আসলে তোমাকে টোল দিতে হবে, এখানে আসলে এত টোল দিতে হবে, নিউ মার্কেটে 1 ঘন্টা থাকলে 50 টাকা, 2 ঘন্টা থাকলে 100 ঘন্টা, দেখবেন কার ঘরে ঢুকে যাবে। অনেক ধন্যবাদ। আপনি তো ডিমান্ড নিয়ন্ত্রণ করতে হবে। তেল না দিতে গিয়েই বা তেল না পায় না, মানে এটা বিশ্বায়নের সমস্যা ছিল যুদ্ধের কারণে, তো সেটাই সামাল দিতে পারে না। আপনি বলছেন যে এই ট্যাক্স দিবে, কি বিপদ। তাহলে তো আর আপনি যানজট নিরসন জানি করতে না, পারবেন না। ঠিক আছে, আপনি সুন্দর। ডিমান্ড কন্ট্রোল করতে হবে। আপনি বলেন কোন যুক্তিতে একটা কার 4 বার বিকানোর স্কুলে যাবে, বা ফর দ্যাট ম্যাটার উদয়ের স্কুলে যাবে, ফর দ্যাট ম্যাটার আপনার শাইন স্কুলে যাবে। অল্টারনেটিভ নাই তো। হ্যাঁ, অল্টারনেটিভ নাই, সেই জন্য ফার্স্টে আপনি অল্টারনেটিভ দিতে হবে, পাবলিক ট্রান্সপোর্ট দিতে হবে, তারপর এটা কন্ট্রোল। ওকে, এখন আপনি প্রিমিয়াম ব্যবহার করছেন, কার ইজ এ প্রিমিয়াম, জনসংখ্যার আয়ের তুলনায় যদি হিসাব করেন, এখন প্রিমিয়াম ব্যবহার করলে আপনি প্রিমিয়াম ট্যাক্স দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করবো, 1.5 মিনিট আছে। আমি আরেকটা তথ্য আপনাকে দিই। একজন ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ আমাকে বলেছিলেন যে ঢাকাকে যদি আপনি উপর থেকে দেখেন, পুরো শহরটাকে আপনার পার্কিং লট মনে হবে। কারণ রাস্তাগুলোতে উনি বলেছিলেন 94% গাড়ি নাকি দিনে একবার চলাচল করে। আমি গুলশান এলাকায় দেখেছি কোনো ব্যাংকের কর্মকর্তারা তাদের গাড়িটি রেখে সকালে অফিসে যান, সন্ধ্যায় রাস্তা থেকে ওই গাড়িটি চালিয়ে আবার বাসায় যান। এই পার্কিং লট তো তাকে কেউ দেয়নি। এই যে আপনি মতিঝিলে খেয়াল করবেন যে একটি লেনও ফ্রি নাই গাড়ি চলার জন্য, 3টি লেনে পার্কিং, তারপরে হকার, তারপরে অটো, ফলে সড়কটি চলবে কি করে? এই যে ওই যে উনি বলছিলেন না যে এখানে গাড়ি কিনতে হলে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে, যে আপনার পার্কিং আছে কিনা, কাজের জায়গা এবং থাকার জায়গা, আপনি টোল দিতে রাজি আছেন কিনা, আপনি পদে পদে টোল দিবেন, আপনি উচ্চ মূল্যে তেল কিনতে রাজি আছেন কিনা। এই জায়গা যদি আপনি ঠিক করে ফেলেন, আপনি দেখবেন যানবাহন কিন্তু অনেক কমে যাবে। অথবা মানুষ চিন্তা করে বের হবে যে আমি এইভাবে ট্রাফিক প্ল্যানটা করি। আচ্ছা, সেটির দিকে যাওয়ার আগে আপনাকে অবশ্যই গণপরিবহনের দিকে নজর দিতে হবে। এই শহরে বাস মৃত, এখানে বাসের ভিতরে যারা থাকে তারাও প্রায় মৃত। আপনি চেহারার দিকে তাকিয়ে খেয়াল করবেন, এবং এক ধরনের সন্ত্রাসী পরিবেশ বাসের ভিতরে। কি টাইপের বাস চলাচল করে চিন্তা করেন, আপনি শুধু খেয়াল করেন 15 বছর আগে আমাদের জনসংখ্যা। কিছু বাস তো ভালো আছে, ঢাকা চাকা যেগুলি গুলশানে চলে,
সেই বাসগুলি তো চলছে। আর উত্তরা আপনার খেয়াল থাকবে একসময় উত্তরা থেকে মতিঝিলে বাস আসতো এসি বাসগুলো, সেগুলি তো মানুষ ব্যবহার করতো। আপনি ভালো বাস দিলে মানুষ ব্যবহার করবে। আমি বাস শুধু দিতে হবে। আরেকটা জিনিস বলি, নারীদের চলাচলকে মাথায় রেখে আপনি শহরটাকে ডিজাইন করেন, কেননা এই শহরে একটা পুরুষের চলাচলই নিরাপদ না। আপনি ভাবুন তো যে একজন নারী তার কর্মস্থলে কি করে যায়, কি করে বাসায় ফেরত আসে। এই যে আমরা রাইড শেয়ারিংটা এই শহরে এত পপুলার হয়েছে কেন? কেননা আপনার মানুষের তো নিজস্ব যানবাহন নাই, ফলে অনেক সময় কিন্তু সেটি প্ল্যাটফর্ম মেনে যায় না, সেটি ভাড়ায় চলে যায়, ভাড়া থেকে কিন্তু নতুন দুর্ঘটনা ঘটে। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার আপনাকে, ধন্যবাদ ডক্টর আকরামুল হক আপনাকেও। সময় হাতে নেই, না হলে হয়তো আরও আলোচনা করা যেত, ভবিষ্যতে আরেকদিন আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করা যাবে। দর্শক, আমরা এ পর্যন্তই আজ। আপনারা সবাই ভালো থাকুন।